দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছেন, তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিশেষ লাইভে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয়করণ প্রত্যাশী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ভাই। আপনাকে দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ দর্শক শ্রোতা, আপনাদেরকে আজকে এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি এবং শিহাব ভাইকেও স্বাগত জানাচ্ছি। যারা লাইভটি এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা রইল। ধন্যবাদ আজিজি ভাই। আসলে খুব শর্ট নোটিশে আপনাকে আমরা লাইভে নিয়ে আসতে পেরেছি। আপনি অত্যন্ত ব্যস্ত থাকেন, তারপরও আমাদেরকে সময় দিয়েছেন। এজন্য আমরা আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কাল বিলম্ব না করে শুরু করতে চাই। ১ম এ জানতে চাই, এই যে আপনাদের জাতীয়করণ একটি আন্দোলন হলো, সারা দেশ থেকে অসংখ্য শিক্ষক, প্রায় লক্ষাধিক শিক্ষক ঢাকায় এসেছিলেন, ঢাকায় জমায়েত হয়েছিলেন এবং এত বড় এই স্বাধীনতার পরে শিক্ষকদের এত বড় জমায়েত আমরা মানে আমি আমার সাংবাদিকতা জীবনে আমি প্রেস ক্লাবের সামনে এত বড় শিক্ষক জমায়েত দেখিনি, বেসরকারি শিক্ষকদের যে জমায়েত। তো আসলে এই যে এত বড় একটি আন্দোলন, সেই আন্দোলনের পরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আপনারা ১ ঘন্টারও বেশি সময় সচিবালয়ে আলোচনা করেছেন। সেখানেও আমি উপস্থিত ছিলাম এবং আপনারা দাবি করেছেন যে আপনাদের এই আন্দোলনটি সফল এবং ২০% যে বাড়ি ভাড়ার প্রস্তাবটি, সেটি আপনারা চলতি সপ্তাহে দেওয়ার কথা রয়েছে। তো এই যে আন্দোলন, এত বড় একটি আন্দোলন আপনারা এত শিক্ষককে সংগঠিত করলেন, ঢাকায় নিয়ে আসলেন এবং সচিবালয়ে বৈঠক করলেন, রুদ্ধদ্বার বৈঠক। সেই বিষয়ে জানতে চাই যে এটি আসলে কিভাবে সম্ভব হলো এবং এত শিক্ষককে আপনারা কিভাবে ঢাকায় নিয়ে এসেছিলেন, সেই বিষয়টি জানতে চাই। দেলোয়ার হোসেন আজিজি ভাই। জি, ধন্যবাদ শিহাব ভাই। দর্শক শ্রোতা যারা দেখছেন, সকলকে শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের এই যে প্রোগ্রামটি ছিল 13ই আগস্ট প্রেস ক্লাবের, বাংলাদেশের ইতিহাসে বলা যায় এটা সবচেয়ে বড় শিক্ষক সমাবেশ জাতীয় প্রেস ক্লাবের মধ্যে। আমরা আমাদের এই প্রোগ্রামটিকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি আমরা নিয়েছিলাম। আমি তো প্রায় 1 মাস আমার জরুরি অফিসিয়াল কাজ ছাড়া এবং আমার পারিবারিক জরুরি কাজ ছাড়া পুরাটা সময় জুড়েই এই প্রোগ্রামটিকে সফল করার জন্য কাজ করেছি। আপনারা অনেকে দেখেছেন, সকালে সেই সকাল থেকে নিয়ে রাত প্রায় 11টা 12টা অবধি আমি কাজ করেছি প্রোগ্রামটিকে সফল করার জন্য। আমরা এখানে এই প্রোগ্রামটিকে সফল করার জন্য আমরা কিছু পরিকল্পনা, সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা আমরা হাতে নিয়েছিলাম, যেগুলো মুখ্য ভূমিকা পালন করেছে আমাদের এই প্রোগ্রামটি সফল করার ক্ষেত্রে। যেমন আমরা প্রত্যেকটা বিভাগে প্রথমবারের মতো আমাদের এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা সমন্বয়ক আমরা নিয়োগ দিয়েছিলাম এবং আমরা প্রায় প্রত্যেকটি জেলায় আমরা আমাদের জোটের পক্ষ থেকে আমরা সমন্বয়ক আমরা মনোনয়ন দিয়েছিলাম এবং সমন্বয়ক যারা জেলার সমন্বয়ক ছিলেন তাদেরকে আমাদের পক্ষ থেকে নির্দেশনা ছিল যাতে প্রত্যেকটি উপজেলাতে সমন্বয়ক মনোনয়ন দেওয়া হয়। সেই জায়গা থেকে আমাদের বিভাগীয় সমন্বয়ক, জেলা সমন্বয়করা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি উপজেলাতে তারা সমন্বয়ক মনোনয়ন দিয়েছিল। তো এই যে সমন্বয়কের যে একটা চেইন, আপনার যে চেইন, এই চেইনটা বিশাল কাজ করেছে আমাদের এই প্রোগ্রামটিকে সফল করার ক্ষেত্রে। আমাদের এই আন্দোলনটি সমন্বয়কদের মাধ্যমে বিভাগ হয়ে জেলা, জেলা হয়ে উপজেলা, উপজেলা হয়ে প্রত্যেকটি স্কুলে স্কুলে মাদ্রাসায় আপনার ছড়িয়ে পড়েছিল। যার কারণে আপনারা হয়তো সাংবাদিকরা লক্ষ্য করে থাকবেন, পঞ্চগড় থেকে ওইদিকে আপনার কক্সবাজার থেকে, টেকনাফ থেকে, খাগড়াছড়ি, বান্দরবন, আপনার সিলেট, সুনামগঞ্জ থেকে ওইদিকে লালমনিরহাট, নীলফামারী, তারপরে আমাদের রাজশাহী থেকে, বগুড়া থেকে, সারা দেশ থেকে আমাদের শিক্ষকরা এসেছিল। এটা একটা বড় টনিকের মতো কাজ করেছে। আমি মনে করি যে আমাদের এই যে সুশৃঙ্খল পরিকল্পিত আন্দোলন, এটাকে আমরা সুশৃঙ্খলভাবে সাজিয়েছিলাম, এটা কাজ করেছে। আরেকটি কাজ আমি করেছি, আমি প্রতিদিন রাতে আমাদের যারা বিভাগীয় সমন্বয়ক ছিল 10-12 দিন আগ থেকে প্রতিদিন রাতেই আমি তাদের সাথে কথা বলতাম। যদি কোনো রকমের বড় সমস্যা না থাকতো, আমি জেলা সমন্বয়কদের আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমি ওখানে প্রতিদিন কথা বলতাম। আমাদের জোটের যারা সভাপতি সেক্রেটারি আছেন তাদের সাথেও প্রায় প্রতিদিন আমরা কথা বলতাম। তো আমরা সারাদিন কাজ করার পরে রাতে প্রায় 1.5 ঘন্টা আমি প্রায় কথা বলতাম সবগুলো গ্রুপের সাথে। ওখান থেকে একটা সামারি নিতাম যে সারাদিন আমাদের কোথায় কি কাজ হয়েছে, কোথায় কি লেকিংস আছে, এগুলোকে আমরা মোটামুটি এটাকে আমরা অবজারভেশন করে ওখান থেকে আমরা নির্দেশনা, পরবর্তী দিনে কি করবে একটা নির্দেশনা দিতাম। এই যে সুশৃঙ্খল পরিস্থিতি এবং প্রতিদিনের কাজের আপনার একটা সবার কাছে একটা সামারি নেওয়া, এটা মনে হয় একটা বড়ভাবে টনিকের মতো কাজ করেছে। এবং আমি লক্ষ্য করেছি যে জেলাগুলোতে আমরা সমন্বয় দিতে পারি নাই, কোথাও কোথাও হয়তো দিতে পারি নাই, সেখানে কিন্তু ওইভাবে আপনার শিক্ষক আমাদের আসেনি।
আর যে জেলাগুলোতে আমরা সমন্বয় দিয়েছি ওখান থেকে আমাদের শিক্ষক এসে এসেছে। তো এই সমাবেশটিকে এত বড় সমাবেশে রূপান্তর করতে আমাদের সমন্বয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবং আরেকটা বিষয় এখানে ছিল, সেটি হচ্ছে আপনার আমাদের যে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, এই যে সমিতিগুলো ছিল তারা একটা ব্যাপক আপনার ভূমিকা রেখেছিল এখানে। আর তাদের সাথে আমি কথা বলতাম, তারা অনেকে স্বেচ্ছায় নিজেরা ফোন করে আমার সাথে কথা বলতেন। তাদের অংশগ্রহণও আমাদের এখানে একটা বড় রকম প্রভাব ফেলেছে বলে আমি মনে করি। এবং আমাদের জোটভুক্ত নয় এমন অনেক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই দাবি দেওয়ার সাথে একাত্মতা ঘোষণা করে তারা এসেছেন, এটা আপনারাও জানেন। আমি আজকের এই প্রোগ্রাম থেকে যারা আমার সমন্বয় বিভাগীয় জেলা এবং আপনার আমার জোটের শীর্ষ নেতৃবৃন্দ, পাশাপাশি বিভিন্ন জেলা এবং উপজেলার নির্বাচিত যারা আমার শিক্ষক নেতৃবৃন্দ রয়েছেন, সভাপতি সেক্রেটারি রয়েছেন, অন্যান্য সংগঠনের যে ভাইরা আমাদের এই প্রোগ্রামে এসেছেন এবং সাধারণ শিক্ষক কর্মচারীরা যারা এসেছেন আজকের এই প্রোগ্রাম থেকে, আমি সকলকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। জাতীয়গণ প্রত্যাশী জোট আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছেন এবং আমাদের ডাকে সাড়া দিয়ে জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক এই সমাবেশকে সুশৃঙ্খল ভাবে আপনারা এবং অত্যন্ত সুন্দর ভাবে এটাকে সফল করার জন্য সহযোগিতা করেছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যারা সাংবাদিক ভাইয়েরা আছেন এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে হাউসগুলো রয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কারণ প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়া একবার না একাধিকবার আমাদের এই প্রোগ্রামটির লাইভ করেছে, নিউজ করেছে। প্রিন্ট মিডিয়া গুলো আমি সংগ্রহ করেছি প্রায় 25 থেকে 30টা মিডিয়া, একেবারে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া পত্রিকা প্রায় 30টি মিডিয়া তারা এই প্রোগ্রামটিকে তারা অত্যন্ত চমৎকার ভাবে কভারেজ করেছেন। এই জন্য মিডিয়া কর্মী এবং মিডিয়া হাউসগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ। গোয়েন্দা সংস্থাগুলো তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এবং পুলিশ ভাইরা যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত, রক্ষায় নিয়োজিত, তারাও সহযোগিতা করেছেন এবং আইন শৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত যে ভাইরা কাজ করেছে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জি, দিলওয়ার হোসেন আজিজি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু জানতে চাই, জি দিলওয়ার হোসেন আজিজি ভাই, আমি একটু জানতে চাই যে সেদিন তো আপনারা প্রায় 1 ঘন্টার বেশি আলোচনা করেছেন এবং আপনাদের মূল দাবি ছিল 40% বাড়ি ভাড়া এটা করার। পরে সেটা আপনারা দর কষাকষি করে 20% নেমে এসেছেন। অনেক শিক্ষক আসলে এই 20% কারণে মনক্ষুণ্ণ হচ্ছেন। আমরাও একটা ক্যালকুলেশন করে দেখেছি যে 20% বৃদ্ধি করা হলে জুনিয়র শিক্ষকরা এবং সহকারী শিক্ষকরা তাদের একটি অ্যামাউন্ট আসে, কিন্তু তারা যেটি চাচ্ছেন সেটি আসে না। আপনি বলেছেন যে আপনারা এমনভাবে প্রস্তাবনাটা দিবেন যে যেন সর্বনিম্ন হলেও প্রত্যেক শিক্ষকের অন্ততপক্ষে ৩,০০০ টাকা করে বৃদ্ধি পায়। আসলে এই ৩,০০০ টাকা করে কিভাবে বৃদ্ধি পাবে, আপনারা প্রস্তাবনাটি কবে দিবেন, এই বিষয়ে একটু জানতে চাই আজি ভাই। আচ্ছা, আমরা সচিবালয়ে আমরা যাওয়ার পরে প্রায় 1.5 ঘন্টা আমাদের সেশনটা ছিল। এখানে আমাদের উপদেষ্টা মহোদয় ছিলেন, সচিব মহোদয় ছিলেন এবং ওনাদের একটা টিম এখানে ছিলেন, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি একটা টিম ছিলেন এখানে। ওনারা দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা আমাদের সাথে কথা বলেছেন। আমরা অনেক বিষয় নিয়ে আসলে কথা বলেছি, যেগুলো বিভিন্ন সময় আমি লাইভে বলেছি, আমার ব্রিফিং করতে গিয়ে আমি বলেছি, আমাদের ওখান থেকে আমরা ব্রিফ করেছিলাম। আমাদের পক্ষ থেকে আমি ওখানে ব্রিফ করেছিলাম অত্যন্ত চমৎকার ভাবে। আমরা আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরলাম। তুলে দেওয়ার পরে ওনারা বললেন যে আমরা ইতিমধ্যে কিছু কাজ করেছি। তো ইতিমধ্যে কাজ করেছি, একজন সম্ভবত জয়েন্ট সেক্রেটারি অথবা ডেপুটি সেক্রেটারি হবে, উনি বললেন যে আমরা ইতিমধ্যে আপনাদের আবেদনের প্রেক্ষিতে, অর্থাৎ আমরা কিন্তু একটা আলটিমেটাম সরকারকে দিয়েছিলাম যে 10 তারিখের মধ্যে আমাদের এই বিষয়গুলোর ব্যাপারে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে 13 তারিখ থেকে আমরা প্রোগ্রাম শুরু করবো বা আমরা আন্দোলনে যাব। তো উনি বলছেন যে আপনাদের আবেদনের প্রেক্ষিতে আমরা 7ই আগস্ট আমরা কিছু প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এর মধ্যে একটা হচ্ছে আপনাদের কর্মচারীদের উৎসব ভাতাটা, যেটা গত ঈদে বৃদ্ধি পায়নি, আমরা এটাকে 25 থেকে 50 থেকে 75 করার জন্য আমরা এটা একটা প্রস্তাবনা আমরা পাঠিয়েছি। পাশাপাশি আপনাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা এটাকে দ্বিগুণ করে আমরা একটা প্রস্তাবনা পাঠিয়েছি। উনি কিন্তু এটা উল্লেখ করেছে যে আপনাদের আবেদনের প্রেক্ষিতে আমরা এই কাজগুলো করেছি। তাহলে 1,000 টাকার বাড়ি ভাড়া 2,000 টাকা আর মেডিকেল 500 টাকাটা আপনার 1,500 টাকা, তারা এটা পাঠিয়েছেন। আমি ওনাদেরকে বললাম যে এই তথ্যগুলো আমি জানি, গোয়েন্দা সংস্থা আমাকে জানিয়েছেন, আপনারা যে কাজগুলো করেছেন আমি জানি। আমরা আমাদের প্রত্যাশা এখানে পূরণ হয়নি। আমি তখন উপদেষ্টা মহোদয়কে বললাম যে আমাদের তো প্রত্যাশা ছিল যে আমাদের উপদেষ্টা মহোদয় তিনি বলছিলেন যে আমাদের ঈদুল আজহা থেকে আমাদের উৎসব ভাতাটা বাড়াবেন, এটি বাড়িয়েছেন। এই জন্য আমরা সরকারকে ওখানেও আমরা আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছি, এর আগেও আমরা ধন্যবাদ জানিয়েছি। এবং আমরা ওনাদেরকে বলছি যে উপদেষ্টা মহোদয় বলছিলেন যে তিনি আমাদের বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা
তিনি বাড়াবেন আমাদের এই বাজেট থেকে, এবং শান্তি বিনোদন ভাতা নামে আমাদের একটি ভাতা তিনি আমাদেরকে দিবেন। এই ব্যাপারে মন্ত্রণালয় এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তখন তারা যখন বললেন যে আমরা এই কাজগুলো করেছি, তখন আমরা বললাম যে মেডিকেল ভাতাটা এটা তো 1,000 টাকা আর 500 দিয়ে দিলে এটা তো বৈষম্য দূর হয়ে যায়, এটা তো দিতে আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে মোটামুটি একটা জিনিস অন্তত বৈষম্য এটা ক্লিয়ার হয়ে গেল, আর ঝামেলা থাকলো না। এই জিনিসটা বললাম, একটু হেসে হেসে বলছি এটা তো আপনারা পারেন। তো পরে আমি উপদেষ্টা মহোদয়কে বললাম যে আমি অনেক দাবি হয়তো আপনার কাছে করতে পারবো। উনি আবার বললেন যে আমাদের অর্থনৈতিক অবস্থাটা আপনি একটু বিবেচনায় নিবেন। উনি কিছু রেফারেন্স টানলেন অর্থ মন্ত্রণালয়ের এবং বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, এগুলো রেফারেন্স টানলেন। টানার পরে তিনি বললেন যে আপনারা আসলে মানে আপনাদের আমার এখানে প্রত্যাশাটা কি। আমি ওনাকে বললাম এক বাইকে যে আমাদের বাড়ি ভাড়াটা আমরা এইভাবে থুক নেব না, আপনারা যেভাবে একেবারে পিউন 1,000 প্রিন্সিপাল 1,000 এটা আসলে আমরা নেবো না, এটা আমরা নিতে চাই না। তারা এটা নিয়ে সেটা একটু বার্গেনিং হওয়ার পরে আমি ওনাকে বলছি এটা যদি আপনারা করতে চান তাহলে বাংলাদেশে এমপিও শিক্ষা কিন্তু স্থবির হয়ে যাবে, আমরা এটা কোনোভাবে মেনে নেব না। আমি এইভাবে বলছি। বলার পরে উপদেষ্টা মহোদয় বললেন যে ঠিক আছে, আমি আপনাদের মানে স্কেল আকারে বাড়ি ভাড়া দেওয়ার বিষয়টা শতাংশ হারে স্কেল অনুপাতে শতাংশ হারে বাড়ি ভাড়া দেওয়ার যে বিষয়টা, এটা আমি মেনে নিলাম নীতিগতভাবে। এখন কিভাবে আমরা দেবো এটার ব্যাপারে বলেন। তখন আমি প্রস্তাবনা দিলাম যে আমরা যদি 45% আপনাদেরকে বলি হয়তো আমরা চাইতে পারবো, কিন্তু সরকারের সক্ষমতার বিষয়টা আমরা শিক্ষক হিসাবে আমরা বিবেক সম্পন্ন মানুষ হিসাবে আমাদের এটা মাথায় আছে। এই জন্য আমরা এমন কোনো প্রস্তাব দেবো না যেটা আসলে সরকারের পক্ষে সম্ভব হবে না। আর সুতরাং আমরা আমাদের পক্ষ থেকে আমরা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব যে আমাদেরকে অন্তত 20% বাড়ি ভাড়া কমপক্ষে দেওয়া হোক, এই দাবিতে আমরা তাদের কাছে বলেছি। তখন উপদেষ্টা মহোদয় বলছেন আপনারা একটা হিসাব দেন কত টাকা লাগতে পারে, আমরাও একটা হিসাব তৈরি করি, দুইটাকে সামারি করে আমি পরে মন্ত্রণালয়ে কথা বলবো। এটা ছিল তার সাথে কথা। এর বাইরে সরি এর বাইরে আমি কল্যাণ ট্রাস্টের বিষয় নিয়ে বলছি যে আমাদের 6% কর্তন করে 100 মাসে সুবিধা দেওয়া হতো, পরবর্তীতে এটাকে আরো 4% কর্তন করা হচ্ছে অতিরিক্ত, যার বেনিফিট কোনো দেওয়া হচ্ছে না। এটার ব্যাপার আমরা হাইকোর্টের রায় আমরা রিড করেছি, রায় আমাদের পক্ষে এসেছে। মন্ত্রণালয়কে ডাকানোর পরে তারা বলছে এটা সুবিধা দেবে। তখন তারা বললেন যদি এরকম রায় থাকে তাহলে এটা সুবিধা শিক্ষকরা পাইতেও পারে, এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পাইতেও পারে। সরি আমি অসুস্থ, আপনারা জানেন। এরপর আমি বুঝতে পারছি আজিজ ভাই, সমস্যা নেই, আপনি চাইলে সময় নিতে পারেন। আচ্ছা, তো আমরা এটা নিয়ে কথা বলছি। তারপরে আমরা আমাদের শান্তি বিনোদনের ব্যাপারে আমরা কথা বলছি যে এটা তো শান্তি বিনোদন, এটা তো আমরা বলি নাই, এটা উপদেষ্টা মহোদয় নিজে বলছেন। আর ওনার ঘোষণা আমাদের কাছে প্রজ্ঞাপনের সমান। তখন উপদেষ্টা মহোদয় নিজে বললেন হ্যাঁ অবশ্যই উপদেষ্টা স্যারের এটা প্রজ্ঞাপন, এটা ঘোষণা প্রজ্ঞাপনের মতোই। তখন ডেপুটি সেক্রেটারি আমাদেরকে বললেন যে এটা তো আপনারা তো ভাতা পান, এটা তো সম্পর্ক স্যালারির সাথে, আমরা এটা আইনগত বিষয়টা দেখতেছি। ওনারা এটা বললেন। তো আমরা পরে বলছি যে আইনগত বিষয়টা আপনারা দেখেন। বদলির ব্যাপারেও আসছে, কথাবার্তা আসছে। তো বদলির ব্যাপারে আমি একেবারেই যারা এনটিআরসি সুপারিশপ্রাপ্ত আপনাদেরকে বলতে চাই, আমরা কখনোই আপনাদের যে বদলিকা ঠেকানো হয়েছে রিট করে এটার পক্ষে আমি না। আমি একাধিকবার বলছি, আপনাদের একেবারে ক্লিয়ার করা এখনো বলছি, আমি ব্যক্তিগতভাবে এবং আমার জোট আপনাদের এই রিটের পক্ষে না। আমরা চেয়েছিলাম রিট না করে বদলিটা চালু হোক, কারণ বদলি চালু হলে আস্তে আস্তে বাকিদেরকে ইনক্লুড করা যেত। কিন্তু এখন যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আপনারা এক পক্ষকে দিয়েছে, আরেক পক্ষ রিট করে আপনার বদলিটাকে স্থগিত করে দিয়েছে। এটা কারো না কারো হয়তো কারসাজি হইতে পারে বদলিটা চালু না হওয়ার জন্য। আপনারা আমাদেরকে ভুল বুঝছেন, আমরা তো বদলি চাই। আমি এই জন্য মন্ত্রণালয়কে বলছি যে আপনি এক পক্ষ থেকে দিবেন, আরেক পক্ষ রিট দিয়ে থামাই দিব, আপনারা চুপচাপ বসে থাকবেন, আপনারা কোনো কাজ করবেন না। আমি চাই বদলিটা হোক। এই জন্য আমি বলছি দ্রুত সময়ের মধ্যে আপনারা সবার জন্য বদলিটা চালু করে দেন, তাইলে তো আর কেউ রিট করবে না, তাইলে বদলিটা চালু হয়ে যাবে। আমরা যে সর্বজনীন বদলিটা চেয়েছি এর পিছনে আমাদের উদ্দেশ্য ছিল আমাদের যে কয়টা দাবি আছে, বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা, পাশাপাশি আমরা চেয়েছিলাম যে বদলিটা সর্বজনীনটা একই সাথে সবার সাথে প্রজ্ঞাপনটা হোক, অর্থাৎ অল্প সময়ের মধ্যে প্রজ্ঞাপনটা হয়ে যাক। এখন এটা নিয়ে আমাদের বদলির ভাইয়েরা কিছু ভুল বোঝাবুঝি ভুল বুঝতেছে, এটা আসলে ভুল বোঝা আপনাদের উচিত না। আপনারা আমাদের কথাগুলো প্র্যাকটিক্যালি চিন্তা করেন। আমরা যদি বদলি নিয়ে কোনো কথা না বলি, এখন হাইকোর্টের রায় আছে, এইদিকে রিট আছে, রিটের একটা স্টে অর্ডার আসছে, আবার আপনারা এই দিক থেকে চাইতেছেন, তাহলে কি হবে? কোনো কাজই হবে না, কাজই হবে। এরপর আপনারা যদি বলেন যে জাতীয়করণ প্রত্যাশী জোট বদলির ব্যাপারে কোনো স্ট্যান্ড না নিক, তাহলে আমরা বাহিনী না, আমাদের কোনো সমস্যা নাই। কারণ আমাদের মূল দাবি হচ্ছে আর্থিক বিষয়গুলো, আপনাদের বাড়ি ভাড়া, আপনাদের মেডিকেল ভাতা, এগুলো নিয়ে আমরা মূলত কাজ করি। বদলি যাইটা সাবসিডিয়ারি একটা বিষয় হিসাবে আসছে এখানে। যদি আপনারা মনে করেন যে এমপিভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোট এই ব্যাপারে কথা না বলুক, আমরা ভাই বলবো না, কিন্তু আমাদের উদ্দেশ্য ভালো। আমরা চাই সবাই যাতে বদলিটা পান এবং এই সরকারের সময়ে পান। না হলে কি হবে? কাদা চোরাচুরি হবে, এক পক্ষ আপনারা চাইবেন, আরেক পক্ষ রিট করবে, কোনো বদলিটা আপনার আর চালু হবে না।
এই জন্য এটা নিয়ে আপনারা ভুল বুঝবেন না, আপনারা আমাদেরকে ভুল বুঝেন, এটা বুঝবেন না, আপনাদের প্রতি আহ্বানটুকু থাকলো। তো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। এই দুইটার উপর আমরা মূল ফোকাসটা দিয়েছি এবং আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল। আমাদের উপদেষ্টা মহোদয়কে অত্যন্ত আন্তরিক মনে হয়েছে এবং তিনি এই শব্দটি বলেছেন যে আপনারা দ্রুত সময়ের মধ্যে হিসাবটা দিবেন। এটা কিন্তু উনি বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে। এখান থেকে বোঝা যায় যে উনি যথেষ্ট আন্তরিক। যারা আমাদের সচিব মহোদয় সহ ওনারা ছিলেন, ওনারা চেষ্টা করেছেন কিছু কৌশলী কথাবার্তা বলার জন্য, কিন্তু উপদেষ্টা মহোদয় একেবারে আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলেছেন বলে আমাদের মনে হয়েছে। জি, দিলওয়ার হোসেন আজিজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু জানতে চাই যে আপনাদের যে চলতি সপ্তাহের মধ্যে এই 20% বাড়ি ভাড়া নিয়ে একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেওয়ার কথা ছিল, সেই কাজের অগ্রগতি কতটুকু হয়েছে এবং আপনারা কবে আসলে এই প্রস্তাবনাটি জমা দিবেন? শিহাব ভাই, আপনার কথা ক্লিয়ার না। হোসেন আজিজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? দিলওয়ার হোসেন আজিজ ভাই, আমি আসলে মূলত জানতে চাই যে আপনাদের প্রস্তাবনাটি দেওয়ার কথা। জি আজিজ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আজিজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না আমি। আজিজ ভাই, আমি আসলে জানতে চাই আপনার কাছে যে আপনারা যে প্রস্তাবনাটি জমা দিতে চেয়েছিলেন সেটি কবে দেবেন? আজিজ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন এখন? শিহাব ভাই, আপনি আনমিউট হয়ে নেন। শিহাব ভাই, আনমিউট হয়ে নেন। শিহাব ভাই, আপনার মিউট হয়ে আছেন। দুঃখিত আজিজ ভাই, আমি আসলে এটা আপনার কথা শুনছিলাম এত মনোযোগ দিয়ে যে আমি আনমিউট করে রেখেছি, এটা আমি আসলে বুঝতে পারিনি। আমি দুঃখিত। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আপনারা যে প্রস্তাবনাটি চলতি সপ্তাহে দিতে চেয়েছিলেন সেই প্রস্তাবনাটি অগ্রগতি সম্পর্কে জানতে চাই একটু আজিজ ভাই। আমরা জোটের মিটিং করে রাতে আমরা শুক্রবারে মিটিং করেছি। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 6 জনকে একটা দায়িত্ব দিয়েছি আমাদের হিসাবটা নেওয়ার জন্য। আমাদের মাদ্রাসাতে আমি এবং শান্ত ইসলাম এবং কারিগরিতে আবুল বাসার, প্রকৌশলী আবুল বাসার এবং হানিফ সাহেব এবং কলেজ মাওসিতে জয় সাহেবকে আমরা দায়িত্ব দিয়েছি। আমরা মাদ্রাসার ব্যাপারে আমরা আজকে দিদির সাথে আমাদের শান্ত ইসলাম সব কথা বলছিলেন। উনি বলছেন যে একটা প্রেয়ার দেওয়ার জন্য, প্রেয়ারটা দিলে ওনার একটা হিসাব আমাদেরকে দিবেন। আর বাকিদের সাথে কথা হয়নি, আমরা চেষ্টা করতেছি খুব দ্রুত সময় সংগ্রহ করার জন্য। আমি প্রেয়ারটা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ইন দ্য মিন টাইম আমাকে আমার মাদ্রাসার যিনি সভাপতি এবং মহেশিগির ডিসি তিনি ফোন করলেন। রিন ক্লাবের বাহাউদ্দিন সাহেব নাকি ওনাকে ফোন করেছেন আমার ব্যাপারে, বিভিন্ন অভিযোগ করেছেন, আমাকে ফোন করেছেন। প্রসঙ্গটি টেনেই ফেললেন, আপনার কথায় প্রসঙ্গটি চলে আসলে। এখন আমি একটু এই বিষয়ে আলোচনা করতে চাই। গত কয়েকদিন ধরে একটি পত্রিকায় দেখা যাচ্ছে যে আপনাকে নিয়ে একাধিক সিরিজ প্রতিবেদন করতে আমরা দেখেছি। এই প্রতিবেদনে আপনার নানা প্রসঙ্গ আসলে চলে এসেছে। তো আসলে সেই প্রসঙ্গগুলো সম্পর্কে একটু আপনি নিজেই আপনার কাছে জানতে চাই যে আসলে কতটুকু সত্যতা রয়েছে, বা আপনাকে আমরা যতটুকু চিনি, আপনাকে তো এই আন্দোলন থেকে আমরা চিনি না। আপনাকে তো আমরা এর আগেও হচ্ছে একাধিকবার আওয়ামী লীগ সরকারের আমলেও আপনি আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। জাতীয়করণ নিয়ে আপনাকে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন মাঠে দেখছি এবং শিক্ষকদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা যদি কোনো শিক্ষক নেতা থেকে থাকে সেটা হচ্ছে আপনি। আমি মাঠে থেকে এই বিষয়টি পর্যবেক্ষণ করেছি। তো এমন একজন ব্যক্তিকে নিয়ে যখন দেশের একটি জাতীয় পত্রিকায় যখন একটি নিউজ হয়, তখন সেই নিউজ নিয়ে আসলে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জন্মেছে। সেই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে জানবো। তার আগে জানতে চাই যে এই যে সংবাদগুলো লেখা হয়েছে বা যে বিষয়গুলো টেনে আনা হয়েছে, আপনার একটি ভিডিও মনোজাত করার একটা ভিডিও তারা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছে, সে সম্পর্কে একটু বলবেন যে কতটুকু সত্যতা রয়েছে, ঘটনাগুলো কি বা কোন প্রেক্ষাপটে তৈরি করা। আমি প্রথমে বলি আমার বিষয়টা, আপনার ওই যে আমাদের প্রস্তুতির বিষয়টা। আমরা চেষ্টা করছি এই সপ্তাহের মধ্যে আমাদের হিসাবটা দেওয়ার জন্য, মিনিস্ট্রিতে আমরা যাওয়ার জন্য, এবং আমরা হয়তো উপদেষ্টার সাথে দেখা করব। আমাদের অনেক পরিকল্পনা রয়েছে, চেষ্টা করতেছি যদি আমরা হিসাবটা ক্লোজ করতে পারি তাহলে আমরা চলে যাওয়া বা আমরা দেখা করব। আমাদের অনেকে বলছেন যে 20% তো বৈশাখীর হিসাব রয়েছে, 20% হিসাব তো হবে না, কারণ আমাদের ইনক্রিমেন্ট হয়েছে, নতুন এই মাসে ইনক্রিমেন্ট হয়েছে, এই হিসাব অনুযায়ী আমাকে দিতে হবে। আমরা চাচ্ছি এই করে হিসাবটাই দিতে, কারণ ভুলভাল হিসাব দিলে মন্ত্রণালয় আবার
বলবে যে আপনারা ভুলভাল হিসাব দিয়েছেন। আমরা এটা চাচ্ছি না। আমরা একটু 2 দিন দেরি হইলেও আমরা একটা একুরেট হিসাব আমরা দেবো, যাতে মন্ত্রণালয়ের কাজ করতে সহজ হয়। আচ্ছা, এটা গেল আমাদের প্রস্তুতির বিষয়টা। আর পত্রিকার রিপোর্টের বিষয়টা আমি বলি। ইনকিলাব পত্রিকা 13 তারিখে কিন্তু তারা আমাদের রিপোর্ট ভালো করেছে অনলাইনে, এবং পরবর্তীতে আপনার 14 তারিখে বা আপনার প্রিন্ট ভার্সনে কিন্তু আমাদের পক্ষে রিপোর্ট করছে। আপনারা ওটা দেখবেন আমার কাছে, আমি এটা সংগ্রহ করেছি, আমার কাছে আছে। কিন্তু পরবর্তীতে তাদের স্ট্যান্ড আপনার চেঞ্জ হয়ে গেল। এটা পরে আমি মানে আজ করেছি, এটা হয়তো আপনার জমিয়তুল মুদারিসিনের সাথে এটার কানেকশন আছে। এটা বাহাউদ্দিন সাহেব যখন দেখতে পারছে, মানে আমার নামটা যখন চলে আসছে এখানে, মুমতাজ সাহেব যখন দেখছে যে আমার নাম চলে আসছে, তখন দেখছে যে না, এটা তো পক্ষে বলা যাবে না, এটা তো স্কুল কলেজের শিক্ষকরা থাকলেও এখন তো এখানে উত্থান হচ্ছে মাদ্রাসার মানে নেতৃত্ব, ওনারা এই জিনিসটাকে ভালোভাবে নিয়ে নেয়। তো এই জন্য তারা আসলে মূলত এখানে আপনার বিভিন্ন রকমের আপনার বিভ্রান্তিকর তথ্য এবং আপনার আপত্তিকর তথ্য দিয়ে তারা মনে করেন বই আপনার 15 তারিখ না সরি 14 তারিখ আপনার দিন সকাল থেকে তারা আমার বিপক্ষে লেখা শুরু করছে আপনার অনলাইনে। এই পর্যন্ত মনে হয় 6-7টা রিপোর্ট তারা করছে। প্রিন্টেড ভার্সনে আপনার 15 আগস্টের একেবারে হেডলাইন আমি, এবং আমাকে নিয়ে তারা শিরোনাম করেছে জামাত লীগ থেকে, আওয়ামী লীগ থেকে জামাত লীগ, এই শিরোনামে। ওখানে আমাকে নিয়ে আমাদের সচিব মহোদয়, আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, আমাদের বোর্ডের চেয়ারম্যান মহোদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সবাইকে জড়ায় তারা এখানে আমাকে জামাত বানানোর, কোথাও জামাত বানানোর চেষ্টা করছে, কোথাও এনসিপি বানানোর চেষ্টা করছে। এটা করছে তারা, এটা এখন পর্যন্ত অব্যাহত আছে। তো এটা মূলত আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হচ্ছে আমাদের মাদ্রাসার ক্ষেত্রে আমি যেটা দেখেছি আমার ছোটকাল থেকে, এখানে আসলে কোনো নতুন নেতৃত্ব গড়ে ওঠেনি। বাউদ্দিন সাহেব উনি তো মাদ্রাসায় পড়াশোনা করেন না এবং তিনি শিক্ষকও না, কিন্তু তিনি এই জমিয়তুল মুদারিসিনের মতো একটা এত গুরুত্বপূর্ণ সংগঠনের সভাপতির পদ আঁকড়ে রেখেছেন। আমাদের মুনতাজি সাহেব তিনি অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছেন, তো ইনি তো এখানে থাকার কোনো দরকার নাই। এখন ওনারা কেন আছেন এটা আমার শিক্ষকরা ভালো করে বুঝেন, আমি কিছু বলবো না, ওনারাই ভালো করে জানেন। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, তারা প্রত্যেক সরকারের সময় তারা বড় বড় একটা সমাবেশ করে, আওয়ামী লীগ যদি থাকে আওয়ামী লীগ, বিএনপি থাকলে বিএনপি, অর্থাৎ যারাই ক্ষমতায় থাকে তাদের সময় একটা বড় সমাবেশ করে তারা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদেরকে আনে। যেমন আপনার 2018 সালের 27শে জানুয়ারি আপনার সুরাহার্দি উদ্যানে আপনার যে প্রোগ্রামটি করেছিল, ওখানে অতিথি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম, তারপরে আপনার নুরুল ইসলাম নাহিদ, তারপরে আপনার সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা আসাদুজ্জামান খান কামাল, মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর আপনার যিনি আপনার উপদেষ্টা সালমান এফ রহমান, তারা আপনার অতিথি ছিল। গাউসুল আজমে তারা প্রোগ্রাম করেছে, তখন আমি ছোট প্রবাসক, ওখানে দেখছি নাহিদ সাহেবকে নিয়ে আসছে, দীপুমনির সাথে, নৌফেলের সাথে তাদের যে দহরম মহরম সম্পর্ক, এটা শুধু আমার না, সবাই জানে। মুমতাজ সাহেব এক ভিডিওতে বলেছেন যে জমিয়তুল মুদারিসিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে নিরাপদ থাকে, স্পষ্ট বলছেন, এবং বলছেন যে বাহাউদ্দিন সাহেবের সাথে এত ভালো সম্পর্ক, আমরা ওনার নেতৃত্বে একাধিকবার আমরা দেখা করেছি। অথচ আমরা দেখি 44 দিন আন্দোলন করলাম, আমরা তো প্রধানমন্ত্রী তো দূরের কথা, আমরা দীপুমনির সাথে আমরা দেখা করতে পারি না। আমাদের নেতৃবৃন্দ দীপুমনির বাসার সামনে রোজা রেখে দাঁড়ায় আছে আপনার, কিন্তু তাদের সাথে একটা মিনিট সে কথা বলে না। আর আজকে তারা আমাদেরকে বলে ফেসিস্ট, আর তাদের সাথে প্রধানমন্ত্রী একাধিকবার মিটিং হয়েছে, বৈঠক হয়েছে, তারা আওয়ামী লীগের মন্ত্রীদেরকে নিয়ে বারবার মিটিং করেছে। তাদের জমিয়তুল মুদারিসিনের উপদেষ্টা ছিল আপনার সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক। আপনার এগুলো সব ডকুমেন্ট আছে, আমি কিন্তু ডকুমেন্ট ছাড়া কথা বলছি না, সব রেকর্ড আপনার আছে। তারা কতবার নৌফেলের কাছে দৌড়িয়ে গিয়েছে, দীপুমনির কাছে গিয়েছে, এবং তারা এই সময়টাতে এই 15টা বছর মাদ্রাসা বোর্ড, বিশ্ববিদ্যালয় অধিদপ্তর একেবারে লুটে পুটে খেয়েছে। বিশ্ববিদ্যালয়টাকে আপনি গিয়ে দেখবেন, এখানে যারা নিয়োগ পেয়েছে ম্যাক্সিমাম আপনার মুমতাজি এবং তার লোকদের আপনার লোক। মুমতাজির নিজের ছেলেকে আপনার এখানে ডেপুটি সেক্রেটারি বানাইছে ফাহাদ মুমতাজি, তার মেয়েকে চাকরি দিয়েছে, তার আত্মীয় স্বজনকে চাকরি দিয়েছে, এবং জমিয়তের নেতা যারা আছে তাদের ছেলে মেয়েরা, তাদের আত্মীয় স্বজন, এখন সবাই ম্যাক্সিমাম আপনি ওখানে দেখবেন বিশ্ববিদ্যালয়ে চাকরি করে। পুরো বিশ্ববিদ্যালয়টাকে তারা ক্যাপচার করছে, সরকারকে এই শিক্ষকদের মাথাগুলো বিক্রি করে। এই কাজটা তারা করতো বোর্ডে, অধিদপ্তরে নিয়োগে তারাই যাইতো, শুধু একটা জায়গাতে নিয়োগে গিয়ে আপনার আমাকে ময়মনসিংহ এর আপনার এক শিক্ষক বলছে, আপনার সহকারী সুপার, যে আমার কাছ থেকে জমিয়তের এক সাংগঠনিক সম্পাদক ইদ্রিস খান, সে ময়মনসিংহ এর আপনার ডিএস কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, সে তাদের কাছ থেকে 3 লক্ষ টাকা এক নিয়োগে নিয়ে আসছে। আপনার এক নিয়োগে তাদেরকে আগে প্রশ্ন পাস করে দিয়া 3 লক্ষ টাকা তাদের কাছ থেকে নিয়ে আসছে, আমাকে বলছে। এমন বাণিজ্য তারা করছে। আমি সবাইকে চ্যালেঞ্জ করে বলছি, আপনারা খোঁজ নিয়ে দেখেন বিগত সরকারের সময় বোর্ডে আমি বা আমাদের কোন লোক কমিটি ছিল কিনা, বিশ্ববিদ্যালয়ে কোন লোক ছিল কিনা, অধিদপ্তরে আমরা কোথাও নিয়োগ দিতে গিয়েছি কিনা, একজন আমরা যাই নাই।
আমাদের কোনো স্পেস ছিল না, বরং তারা এই মাদ্রাসা শিক্ষকদের কর্মচারীদের মাথা বিক্রি করে লুটে পুটে বিশ্ববিদ্যালয়কে খাইছে। এই মমতাজি অনার্সকে মাস্টার্স, মাস্টার্সকে আপনার আপনার কি বলে আপনার কামিলকে অনার্স, তারপরে ফাজিলকে আলিম, আলিমকে ফাজিল, এগুলো কি করেছে এগুলো শিক্ষক সমাজ সবাই জানে, আমি এগুলো নিজে ব্যক্তিগতভাবে বলতে চাই না। কিন্তু আমাদের বিরুদ্ধে যদি একটা অভিযোগ যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে শিক্ষক আন্দোলন ছেড়ে দিব। আমি যখন থেকে শিক্ষক আন্দোলন করি আমি অনেক মানুষের উপকার করেছি, আপনারা হয়তো লাইভে অনেকে দেখবেন, অনেক মানুষের উপকার করেছি, কিন্তু কারো কাছ থেকে বিনিময়ে এক কাপ চা খেয়েছি, 1টি টাকা নিয়েছি, কেউ যদি সামনে এসে বলতে পারে তাহলে শিক্ষক সংগঠন ছেড়ে দিব। তো আমরা শিক্ষকদেরকে মাথা বিক্রি করে খাওয়ার জন্য আন্দোলন করি না, সত্যিকার অর্থে শিক্ষকদের দাবি দেওয়ার জন্য আমরা কাজ করি। 18 সালে আমরা যদি আন্দোলন না করতাম 20 দিন, আমরা যদি প্রেস ক্লাবে জীবনের ঝুঁকি নিয়ে যদি প্রেস ক্লাবে রাতে না ঘুমাইতাম, আজকে 5% ইনক্রিমেন্টও হইতো না, বৈশাখী হইতো না। আজকে আমরা যদি 22 দিন আন্দোলন না করতাম তাহলে উৎসব ভাতা আর ঈদুল আজহা থেকে আপনার কি বলে আপনার 25% থেকে 50% হতো না। আজকে যেটা বৃদ্ধি পাচ্ছে এটাও আমাদের ওই আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় সাবেক মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টা তিনি আন্দোলনের প্রেক্ষিতে ঘোষণা দিয়েছিলেন। সুতরাং এখন যেটা বাড়ছে 50 থেকে 75 কর্মচারীদের 1000 থেকে 2000, 500 থেকে 1000, এটাও আমাদের এই 22 দিনের আন্দোলনের প্রেক্ষিতে হয়েছে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। সুতরাং আমরা একেবারেই নিরেট শিক্ষকদের জন্য কাজ করি, এতে কোনো প্রকার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাদের শিক্ষকরা যখন অন্যান্য শিক্ষক সংগঠনগুলো যখন আপনার ঢাকাতে বড় প্রোগ্রাম করে প্রত্যেক জেলা উপজেলা থেকে আপনার চাঁদা আনে, তারা 3000, 5000 টাকা করে চাঁদা আনে। আপনি সাংবাদিক, আপনাকে বলবো প্রোগ্রামটি করতে আমরা কোন জেলা শাখা থেকে কোন উপজেলা শাখা থেকে 1টি টাকা নিয়েছি কিনা, 1টি টাকাও আমরা কারো কাছ থেকে নিয়ে নিই। আমাদের জোটের যারা ছিল সংগঠনগুলো, আমরা অল্প অল্প করে টাকা দিয়ে আমাদের এই পুরো খরচটা আমরা নিজের এখান থেকে আমরা বহন করেছি। কারো কাছ থেকে এই 60,000 শিক্ষক এসেছে, কারো কাছ থেকে 1টি টাকাও আমরা নিয়ে নিই, দায়িত্ব নিয়ে বলছি জোটের সদস্য সচিব হিসাবে। সুতরাং শিক্ষকরা এই জন্যই আমাদের উপর আস্থা রাখা শুরু করেছে যে তারা আমাদেরকে ব্যবহার করবে না, আমাদের মাথা বিক্রি করবে না, তারা যা করবে আমাদের কল্যাণের জন্য করবে। এটা তাদের জন্য গাত্রঘাত দাহ শুরু হয়েছে। তারা মনে করেছে এই নেতৃত্ব যদি গড়ে ওঠে আমাদের মাদ্রাসা শিক্ষকদেরকে মাথা বিক্রি করা সম্ভব হবে না। এই জন্য আজিজিকে যদি থামাই দেওয়া যায় তাহলে সম্ভব, আর নতুন নেতৃত্ব গড়ে উঠবে না। আর আজিজিকে যদি না থামানো যায় আগামী দিনে বিগত সময়ে যেভাবে আমরা আমাদের এই মাদ্রাসা শিক্ষকদের মাথা বিক্রি করে ছেলে মেয়েদেরকে আমরা বিশ্ববিদ্যালয় পুনর্বাসন করেছি, লক্ষ কোটি টাকা কামিয়েছি, এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য তারা সিরিজ রিপোর্ট আমার বিপক্ষে শুরু করেছে যেগুলো বিভ্রান্তিকর। দেখেন তারা একটা রিপোর্ট করেছে যে আমি নাকি টুঙ্গিপাড়া গিয়েছি। আমি আমার জীবনে আমি দায়িত্ব নিয়ে বলছি, কেউ প্রমাণ করতে পারলে করবেন, আমি চ্যালেঞ্জ করছি, আমার জীবনে আমি এখন পর্যন্ত কোনোদিন গোপালগঞ্জ জেলাতেই যাই না, টুঙ্গিপাড়া তো দূরের কথা। আবার বলছি আমি আমার জীবনে যে ভিডিওটি দেখা যাচ্ছে আপনাকে মনোযোগ করছে, সেই ভিডিওটি আসলে কোথাকার? আমি বলছি এটা আমি কোনোদিন ওখানে যাইনি, টঙ্গিপাড়াতেও যাইনি, গোপালগঞ্জেও যাইনি। আরেকটা বলি, আমি শিক্ষকতা জীবনে আসার পরে আমি কোনো রাজনৈতিক দলের পদ পদবি হোল্ড করি না। অন্য আপনার 18 কোটি মানুষের প্রত্যেকেরই একটা দলের সাপোর্ট থাকে, সমর্থন থাকে, আমরা একটা ভোট দিই, আমিও দিয়েছি 2001 সালে আমি ভোট দিয়েছি, এরপর আর ভোট দেওয়ার সুযোগ পাই না। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আমার এই শিক্ষকতা পেশায় আসার পরে আমি কোন রকমের রাজনৈতিক দলের কোনো পদ পদবি হোল্ড করিনি, না আওয়ামী লীগের, না বিএনপি, না জামাতের। আমি নিজেকে একজন শিক্ষাকর্মী হিসাবে পরিচয় দিতে সবচেয়ে বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি শিক্ষা নিয়ে কাজ করি এবং শিক্ষা নিয়ে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন যে ভিডিওর কথাটা বলছেন, হ্যাঁ ভিডিওর বিষয়টাও ক্লিয়ার হওয়া উচিত আমাদের। আমি যখন আমার শিক্ষকতার আমি 6 সালে শিক্ষকতায় আসছি। 6 সালে আসার পরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নেতৃত্বে ফাজিল কামিলের মানের ব্যাপারে ঢাকাতে আপনার একটা প্রোগ্রাম হয়েছিল। ওখান থেকে আমাদের শিক্ষক সহ আমাদের কিছু ছাত্র আসছিল। এইটাই প্রথম আমার মানে শিক্ষক আন্দোলনে অংশগ্রহণ, ওখানে মিছিল করেছিলাম। এরপরে 17 সাল পর্যন্ত আমি কোনো রাজনৈতিক শিক্ষক সংগঠন কোনো প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি নাই। যখন ফোরাম গঠিত হবে, তরুণ কিছু শিক্ষকরা উদ্যোগ নিলেন যে ফোরাম হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানলাম যে ফোরাম গঠিত হচ্ছে। আমার কাছে মনে হলো যে এখানে তো আমাদের কাজ করার সুযোগ আছে, দেখি যায় আমরা আমাদের কথাগুলো বলতে পারি কিনা। আমার সবসময় একটা আফসোস লাগতো যে আমাদের এত বৈষম্যটা, বেতন নাই, উৎসব ভাতা নাই, ইনক্রিমেন্ট নাই, কিছুই নাই, আমাদের শিক্ষক নেতারা কথা বলে না কেন? মানে এটা নিয়ে আফসোস করতাম যে কেউ যদি আন্দোলন কর্মসূচি দিত, মানে আফসোস করতাম। কিন্তু দেখতাম যে না, এগুলো কেউ আন্দোলন কর্মসূচি করে না। পরে আমি এখানে আসলাম কুর্মিটোলাতে এসে ওখানে বক্তব্য দিয়েছিলাম ওই দিন। ওখানে পরে প্রোগ্রামের পরে ওখানে ছিলাম, কয়েকশো শিক্ষক ছিল। ওনারা পরে আমাকে বললেন আপনি থাকেন আমাদের সাথে। পরে আমাকে ওনারা আবার কেন্দ্রীয় কমিটিতে নিল। কিছুদিন পরে ওনারা সিদ্ধান্ত নিল যে তারা ধানমন্ডি 32-এ যাবে,
কারণ সংগঠনটা যেহেতু নতুন তৈরি হয়েছে, তখন আওয়ামী লীগ সরকার স্বাভাবিকভাবে তখন সবাই আপনার এই কাজটা করছে। কারণ আম্মা ফুরামকে একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকেই সাধু সাহেব এবং তার সাঙ্গপাঙ্গরা বলছে যে জামাত বিএনপি, যেহেতু সাধু সাহেবের বাইরে গেলেই জামাত বিএনপি বলতো। তো এখানে জামাত বিএনপি যেহেতু বলে একটা ট্যাগ, এই ট্যাগটা কাটানোর জন্য সবাই বললো আমরা ঠিক আছে, বঙ্গবন্ধু তো সবার, আমরা যাই ওনার মাঝে, আমরা ওনার প্রতিকৃতি একটু শ্রদ্ধা নিবেদন করি, অন্তত ট্যাগটা কিছুটা কমবে। সেই জায়গা থেকে আমাকে বললো আপনিও আসেন, আমিও গেলাম। আমি যেহেতু বেসিক্যালি চট্টগ্রামে পড়াশোনা করছি, আসলে ঢাকাতে খুব একটা পরিচিত ছিল না, ঢাকাতে মানুষের চিন্তা মনে, আমার মনে হয় আমার জীবনে প্রথম ওই 17 সালে আপনার ধানমন্ডি 32 আমার যাওয়া এবং চিনা। তো যাওয়ার পরে তারা আপনার ফুল টুল দিল, ছবি টুবি উঠাইলো, আমার ফুলে টুলের ছবি দেওয়া এগুলো ছিল না। এগুলোর পরে আমি এক পাশে দাঁড়ায় আছি, আমাকে সবাই বলতেছে এখানে আর কেউ দোয়া করার মতো কেউ নাই, মোনাজাত করার। আপনি ভিডিওটা দেখলে দেখবেন কারো মাথায় টুকি নাই, এবং মানে আমার লেভেলের মাদ্রাসার টিচার কেউ ছিল না। সবাই বলছে আপনি একটু দোয়া করুন। তো তখন তো আসলে পলিটিক্স তো বুঝি না, আর এটা যে এত বড় মানে রূপ ধারণ করবো আসলে এটা তো জানা ছিল না। আমি এটা স্বাভাবিকভাবে একটু দোয়া করছি। তো এখানে বঙ্গবন্ধুর মাজারে গেছি, এখানে তারিয়েতে প্রতিকৃতিতে ইয়ে করছে, এখানে দোয়া করলে তাদেরকে নিয়ে একটু করতে হবে। আমি তো এত ফেসবুক বুঝি নাই, সাধারণ মানুষের মতো আমি দোয়াটা করছি। এই দোয়াটা যে এই 8 বছর পরে ভাইরাল হবে এটা আসলে কল্পনা করতে পারি না। এবং ওখানে আপনি দেখবেন আমি যে বলছি যে মাদ্রাসা শিক্ষক মাহফুর আমের পক্ষ থেকে আমরা পুষ্পস্তবক দিয়ে তোমার এই কথাগুলো কিন্তু ওখানে আছে, জাতীয়করণ নিয়ে কথাবার্তা আছে, দেলোয়ার হোসেন মিয়ার নেতৃত্বে তার সুস্বাস্থ্য কামনা, এই বিষয়গুলো কিন্তু আছে। অর্থাৎ এটা সম্পূর্ণ একটা আপনার পেশাগত আন্দোলনের জন্য ওখানে যাওয়া হয়েছিল, এটা কোনো রকমের রাজনৈতিক কোনো প্রোগ্রাম আমাদের ছিল না। যদি বিবেকবান হয় কেউ এবং নিরপেক্ষভাবে ভিডিও দেখে, সে একবার ক্লিয়ার বুঝতে পারবে যে এটা কোনো আপনার কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম ছিল না, বরং এটা পেশাগত একটা আন্দোলনের সূচনা ছিল, যেটা সাধারণত সব পেশাজীবী যারা যখন ক্ষমতায় থাকে তাদের ওখানে, এখন ধরেন মনে করেন বিএনপি ক্ষমতায়, এখন সবাই আপনার মনে করেন জিয়ার মাজারে গিয়ে হয়তো পেশাজীবী আন্দোলন শুরু করবে। ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ওখানে আমাদের নেতৃবৃন্দ মনে করছে, আমি তো তখন জুনিয়র একেবারে, ওনারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল, ওনারা নিয়ে গেছে। তখন এটার যে প্রভাব এত সুদূর প্রসারী হবে এটা জানা ছিল না। আর এতদিন এটা বাইরে নেই, বরং আওয়ামী লীগের সময় কত হেনস্থা শিকার হয়েছে আমি, আমাকে জামাত বিএনপি বানানোর জন্য কত ট্যাগ দিছে। প্রেস ক্লাবে একটা বক্তব্য দেওয়ার পরে আমি বলছিলাম যে আগামী নির্বাচনে শিক্ষকদের দাবি যদি আদায় না হয় তাহলে ব্যালটের মধ্যে জবাব দেওয়া হবে। আমার শিক্ষক নেতারা বলছে আপনি এগুলো কি বলতেছেন, আপনি যখন বেরোতে পারবেন না, আপনাকে এখনই অ্যারেস্ট করবে, এমনি আপনাকে জামাত বিএনপি মনে করে। আপনি আমাকে আপনার 2023 সালে যখন কাউসার সাহেবের আন্দোলন চলে, এর আগে আমরা কিন্তু 44 দিন আন্দোলন করেছি। কাউসার সাহেবের আন্দোলন চলাকালে আমরা কিন্তু গিয়েছি মাদ্রাসা থেকে, আমি বাইতুল মোকাররম থেকে প্রায় সহস্রাধিক শিক্ষককে মিছিল করে আমি গিয়েছি। ওখানে যাওয়ার পরের দিন আমাকে এনএসআই কার্যালয়ে 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করছে। আমার সাথে আরো 2 জন ছিল, কামরুজ্জামান চৌধুরী সিলেটের আমার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, এবং আমাদের আমি নাম সহ বলছি মানে ইয়ে করার জন্য বানসারামপুর সুবহানিয়া কামিল মাদ্রাসা প্রিন্সিপাল অধ্যক্ষ রুহুল আমিন, 3 জনকে 2.5 ঘন্টা আপনার এনএসআই কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে। ওই সময়ে আমরা ছিলাম আওয়ামী লীগ বিএনপি জামাত বিএনপি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, সন্দেহ করেছে। বাইতুল মোকাররম থেকে যখন আমি বের হবো, ওখানে কয়েকশো শিক্ষক মানে পুলিশ দিয়ে কর্ডন করা ছিল, আমাদেরকে মিছিল নিয়ে পর্যন্ত আসতে দিয়ে দেয়। এমন অবস্থা হয়েছে হয়তো আমাকে অ্যারেস্ট করে ফেলবে, এমন পরিস্থিতি ওখানে মোকাবেলা করে আসছি। এনএসআই কার্যালয়ে আটকায় রাখলো, তখন আমরা ছিলাম জামাত বিএনপি, আর এখন আমাদেরকে বানাই দিতেছে আওয়ামী লীগের দোষর। মানে খুবই হাস্যকর মনে হয়। আরেকটা বিষয় খুবই ইন্টারেস্টিং, দেখেন বাংলাদেশে সকল পত্রিকা, আমি বলি আপনাকে যুগান্তর, কালের কণ্ঠ, ইত্তেফাক, তারপরে আপনার কি বলে আপনার বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, ডেইলি স্টার, নিউ এজ, মানে সব পত্রিকা, দেশ রূপান্তর, সব পত্রিকা, আমার কাছে প্রায় 25টা পত্রিকা আছে, কেউ কোনো ষড়যন্ত্র খুঁজে পাইলো না, একমাত্র ইনকেলাব এখানে ষড়যন্ত্র খুঁজে পাইলো। এবং তারা ইন্টেনশনালি একটার পর একটা রিপোর্ট করতে লাগলো। তারা ওখানে রিপোর্টে বলছে এটা নাকি জামাত বিএনপি এনসিপি আমাকে মানে ইয়ে করছে নির্বাচন বানচাল করার জন্য। আবার কোথাও লেখছে উপদেষ্টা আমাকে আন্দোলনে বলছে নামার জন্য। চিন্তা করেন মানে এই সমস্ত মানে উদ্ভট চিন্তা তাদের মাথার মধ্যে কিভাবে আসে। তারা বলছেন আমরা এই শিক্ষকরা যারা এখানে গিয়েছি 60,000 শিক্ষক, আমরা সবাই নাকি টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিয়োগ পাইছি। মানে চিন্তা করতে পারেন মানে এমন কথা তারা বলছে যেগুলো আসলে মানে কোনোভাবে কল্পনা করা যায় না, এমন উদ্ভট তারা কথাবার্তা বলছে। এইভাবে তারা আমাদের একটা সুন্দর সুশৃঙ্খল আন্দোলনকে তারা কি করেছে আপনার প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করেছে। আজকেও তারা আমাকে রিপোর্ট করেছে, আমাকে নিয়ে তারা রিপোর্ট করেছে আমি নাকি গোপনে আছি, এবং গোপন থেকে না আমি আমার মানে কার্যক্রম চালাচ্ছি। আমি সকালে আমার মাদ্রাসায় আমি কেন্দ্র সচিব, পরীক্ষা ছিল আজকে আমার আলিমের, আমি সকালে আসছি, পরীক্ষা নিলাম, পরীক্ষা নিয়ে কাজটা সেরে ডিসি মহোদয়কে বাহাদুর সাহেব ফোন করছে, পরে উনি আমাকে ফোন দিছে 5 মিনিট কথা বলার পরে আমি স্যার আপনি তো এগুলো বুঝবেন না সব, ফোনে আসতেছি, আমি আপনার সাথে এসে কথা বলবো, বলছে আসেন। আমি পরে গেলাম, তার সাথে দেখা করে আসলাম, কথাবার্তা বলে আসলাম, মুমতাজি বাহাউদ্দিনের রেকর্ড গুলো কিছু দিয়ে আসছি, তারা যে কি অপকর্ম করছে বিগত সময়ে সব তাকে দিয়ে আসছি, দেখায় আসছি। তো এই যে মনে করেন আমি
ওপেন কাজ করতেছি, তারা বলতেছে আমি নাকি গোপনে কাজ করতেছি, কেন আমাকে গ্রেফতার করে না? এই যে হাস্যকর তথ্য। তাদেরকে বলবো যে আপনারা যে রিপোর্ট করেন, রিপোর্টের নিচে যে কমেন্ট গুলো আপনারা একটু আল্লাহর হস্তে দেখেন। এখানে 500 কমেন্ট হইলে অন্তত 499টা কমেন্ট আপনাদেরকে গালি দেই, আপনাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে শিক্ষকরা। তো আপনাদের যদি লজ্জা হায়া শরম যদি না থাকে, তাহলে আপনারা আরো রিপোর্ট করেন, কোনো সমস্যা নেই। আমি আমার জায়গা থেকে একেবারে পরিষ্কার, একেবারে ক্লিয়ার। যত তদন্ত হোক কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, কারণ আমি আমার জায়গা থেকে পরিষ্কার। 2 নাম্বার বিষয় হয়েছে, আমি যেহেতু 22 দিন আন্দোলন করেছি, আমার বাড়িতে আমার এলাকায় ছবি নিয়ে নিয়ে আপনার গোয়েন্দারা ঘুরেছে। আপনার আমার বিএনপি সভাপতি, বিএনপি সেক্রেটারি, যুব দল, ছাত্র দল, জামাত, শিবির, স্থানীয় গণ্যমান্য বিএনপি নেতৃবৃন্দ সবার সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থারা কথা বলে আমার ব্যাপারে পূর্ণাঙ্গ গোয়েন্দা রিপোর্ট তারা তৈরি করছে, যার কারণে আমি 22 দিন আন্দোলন করতে পারছি, নাইলে আমি 22 দিন আন্দোলন করে এখানে আসতে পারতাম না। আর গোয়েন্দা রিপোর্ট আমার পক্ষে আছে বলেই সরকার 60,000 লোক নিয়ে এখানে প্রোগ্রাম করতে দিয়েছে, আমাদের সাথে সরকার আলোচনায় বসেছে। আমাদের দাবিগুলো দেখেন শিহাব ভাই, একটা জিনিস খেয়াল করবেন, আপনি তো অনেকদিন ধরে শিক্ষা নিয়ে কাজ করেন, আপনি বলেন সমাবেশ তো অনেকে করেছে। বাহাউদ্দিন সাহেব উনি সমাবেশ করেছিলেন 1818 সালে, তিনি সমাবেশ করেছিলেন। আপনি বিশাল বড় সমাবেশ, আপনি জানেন, তো আপনারা নিউজ কাভারেজ করেছেন। বিটিআর কাউসার সাহেব করেছেন, আরো অনেকে করেছেন। বাংলাদেশের ইতিহাসে বলেন কোনদিন সমাবেশ থেকে নিয়ে ডাইকা 1.5 ঘন্টা মিটিং করে 3টা দাবি মাইনা বাকি দাবিগুলো মানবে আশ্বাস দিছে, এবং আমাদেরকে ওখান থেকে সুশৃঙ্খল ভাবে সমাবেশ করতে দিছে, এই রেকর্ড আছে কিনা আমি জানি না। এটা নজিরবিহীন, এটা নজিরবিহীন, নজিরবিহীন। এটা সরকার 3টা দাবি তৎক্ষণাৎ মেনে নিছে। আপনার কর্মচারীদের দাবিটা মেনে নিছে, আমাদের বাড়ি ভাড়া ডাবল করা, মেডিকেল ভাতা ডাবল করা মেনে নিছে, এবং তৎক্ষণাৎ তারা আমাদেরকে বলছে যে বাড়ি ভাড়াটা আমরা বাড়াবো, আপনারা সামারি দেন। সর্বজনীন বদলির ব্যাপারে তারা একটা কমিটি পর্যন্ত করে ফেলছে, শান্তি বিনোদনের ব্যাপারে। এই যে একটা সমাবেশ থেকে ডেকে নিয়ে 1.5 ঘন্টা মিটিং করে 3টা দাবি মেনে নেওয়া এবং বাকি দাবিগুলোর ব্যাপারে নৈতিকভাবে মেনে নেওয়া, এটা তো আমি মনে করি একটা বিশাল অর্জন, একটা বিশাল অর্জন। এটা তাদের গাত্রদা শুরু হয়েছে। তারা লেখছে হ্যাঁ তাকে সে ফেসিস্টের দূষণ, তার সাথে কেন মন্ত্রণালয় বসলো, সব দাবি কেন তার সাথে মেনে নিল, একদিনের আন্দোলনে কেন মেনে নিতে হবে। দেখেন তাদের মানে মানে তারাই শুধু ষড়যন্ত্র খুঁজে পায়, আর বাংলাদেশের এত ভালো ভালো পত্রিকা, এত ভালো ভালো চ্যানেল, তারা কোনো ষড়যন্ত্র খুঁজে পায় না। এটা পরিষ্কার হয়ে গেছে জাতির সামনে যে তারা ইন্টেনশনালি মূলত আমাকে আমার মুখ বন্ধ করতে চায়, আমাদের নতুন নেতৃত্ব জাতীয় গণপ্রত্যাশী জোটের এটা বন্ধ করতে চায়। দেখেন আমাদের আন্দোলনের ব্যাপারে কত ষড়যন্ত্র হয়েছে, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি আপনাকে বলি, এই যে আন্দোলন যখন শুরু করি, তারা এলাকায় এলাকায় প্রপাগান্ডা চালাইছে যেখানে সেলিম ভাই হামলা করবে, তারা প্রপাগান্ডা চালাইছে সরকার এখানে করতে দিবেন, এখানে হামলা চালাবে, অর্থাৎ শিক্ষকদের নিরুৎসাহিত করা, কিন্তু পারে নাই শিক্ষকদেরকে আলহামদুলিল্লাহ। যখন কাজ করে নাই, তখন স্থানীয় আপনার যারা রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ব্যবহার করে স্থানীয় ডিসিএসপি কে তারা মনে করেন ফোন করে আপনার মালিক সমিতিকে দিয়ে আপনার সব জেলায় গাড়ি বন্ধ করে দিয়েছে। আমার সিরাজগঞ্জের আপনার জিএম শাওন, তারা আপনার 9টা গাড়ি ঠিক করছিল, 1টা গাড়ি আসতে দেয়নি, নেত্রকোনা বন্ধ করে দিয়েছে। পরে আমি এসপি মহোদয়কে ফোন করছি, পরে অবশ্যই ব্যবস্থা করছে। আপনার কাপাসিয়া বিভিন্ন জেলাতে আপনার বন্ধ করে দিচ্ছে। এত কিছু করার পরেও দেখছে যে শিক্ষকরা চলে আসতেছে রাতে, তখন পুলিশ বাহিনীকে ব্যবহার করার চেষ্টা করছে যাতে আমরা প্রোগ্রাম করতে না পারি। এডিসি রমনা আমাকে ফোন করে মাইনুদ্দিন সাহেবকে বলছেন, আমাদের আহ্বায়ক, যে আপনারা এখানে প্রোগ্রাম করতে পারবেন না। কোথায় করবেন? শহীদ মিনারে করেন, আমি ব্যবস্থা করে দিব, অনুমতি যা আছে সব করে দিব। এটা ডিসি মাসুদ ভাই বললে, তো মাসুদ ভাই আমাকে চিনে, তো ওনাকে উনি পরে একটু মানুষ, একটু সহজ সরল মানুষ, উনি একটু ফেসবুক বুঝে না রাজনীতির। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। আমরা তখন এনসিপি কার্যালয়ে যাইতেছি, কারণ তারা আসার কথা যে তাদের এই বিষয়টা একটু নিশ্চিত করার জন্য। তখন আমাকে ফোন দিল মাসুদ ভাই, কয়েকবার ফোন দিতেছে, কিন্তু তার নাম, এই নাম্বারটা আমার সেভ করা ছিল না। পরে মাসুদ ভাই ফোন দেওয়ার পরে আমি বললাম, মাসুদ ভাই আমরা তো প্রোগ্রামটা যেভাবে আমরা করছি, প্রচার করছি, এখন যদি আমরা এটা না করি তাহলে তো আমাদের, যদি আমরা শহীদ মিনারে যাই আমাদের মঞ্চ করবো কিভাবে, আমাদের সব মিডিয়াতে দিয়ে দিচ্ছে, এইভাবে তো সম্ভব না। আপনি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আপনি তো চিনেন আমাদেরকে, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, ইনশাল্লাহ কোনো বিশৃঙ্খল পরিবেশ আমার শিক্ষকরা তৈরি করবেন ইনশাল্লাহ। আপনি আমাকে সহযোগিতা করেন, আমিও আপনাকে করবো, দুইজনে মিলে আমরা প্রোগ্রামটা বের করে নিয়ে আসবো। উনি বলছে আচ্ছা ঠিক আছে, আমার গাড়ি ঘোড়া যাতে বন্ধ না হয় এটা আপনি একটু খেয়াল করবেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দেখবো। তো মাসুদ ভাই পরে রাতে 11টায় অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে আমরা নিশ্চিত হইলাম যে আমরা প্রোগ্রামটা করতে পারবো। পরে আমি লাইভ ট্যাপ করলাম, এটা আপনারা হয়তো দেখছেন, লাইভ ট্যাপ করার পরে শিক্ষকরা একটা আস্থা তৈরি হলো। পরবর্তীতে পরের দিন সকালে আমরা প্রোগ্রামটা করলাম। এই যে দেখেন আমরা এই যে এটাকে বন্ধ করার জন্য কত ষড়যন্ত্র হয়েছে, এটা লোকালি হয়েছে, পরবর্তীতে প্রশাসন দিয়ে করা হয়েছে, পরবর্তীতে ঢাকাতে সেন্ট্রালি করা হয়েছে, কিন্তু শিক্ষকদের বাদ ভাঙা জোয়ার করা যায় না। আপনি নিজেই বলছেন যে লক্ষাধিক শিক্ষক, যদি আপনার এইভাবে আপনার মনে করেন বাধাগ্রস্ত করা না হইতো, তাহলে শিক্ষকের সংখ্যা হয়তো 2 লাখ হয়ে যেতে পারত।
এই যে একটা গ্রহণযোগ্যতা, এটা আমি মনে করি এটা আমাদের সততার কারণে হয়েছে। আমরা কারো কাছ থেকে টাকা পয়সা নেই না, এবং আমরা অত্যন্ত সর্বোচ্চ চেষ্টা করি যে ডেডিকেশন নিয়ে কাজ করার জন্য, শিক্ষকদের জন্য রাত দিন পরিশ্রম করি আমরা। আমার টিমে যারা আছে একজনও দুর্নীতিবাজ নাই, সিটার বাটফার, শিক্ষকদের মাথা বিক্রি করার মতো কেউ নাই, আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এই জন্য আমাদের প্রতি একটা আস্থা তৈরি হয়েছে শিক্ষকদের, তারা আমাদের প্রতি আস্থা রেখেছেন, আমরা কাজও করে চলেছি তাদের জন্য, এবং আমরা কাজ করতে চাই। কিন্তু এখন আমি শিক্ষকদেরকে বলবো, বাহাউদ্দিন এবং মুমতাজি গং এবং জমিয়ত আমার পিছনে লেগেছে একটা মাত্র কারণে, যাতে আমি আপনাদের জন্য 20%টা যাতে আমি বের করে আনতে না পারি, মেডিকেলটা যাতে বের করে আনতে না পারি। কারণ এটা যদি বের হয়ে যায়, তারা কর্মসূচি নিয়ে মাঠে আর নামতে পারবে না, আর সংগঠনের অস্তিত্ব থাকবে না। এই জন্য তারা চায় যে কোনো মূল্যে আমার মুখ বন্ধ করে, আমাকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমার মুখ বন্ধ করে, আমাকে চাপ প্রয়োগ করে আমি যাতে কাজ করতে না পারি, আপনাদের বাড়ি ভাড়া আদায় করতে না পারি, মেডিকেল ভাতা যাতে আদায় করতে না পারি। এই জন্য তারা মূলত এইরকম সিরিজ এই কর্মসূচিগুলো, মানে এই রিপোর্টগুলো তারা করতেছে। এই জন্য আমি আমার বাংলাদেশের সকল সাধারণ শিক্ষক কর্মচারীদেরকে বলবো, তাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, লিখনির মাধ্যমে, তাদের পত্রিকা বয়কটের মাধ্যমে, তাদের পেজকে রিপোর্ট করার মাধ্যমে, আনফলো করে দেওয়ার মাধ্যমে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। কারণ আজকে যদি জাতীয়করণ প্রত্যাশী জোটের মুখ বন্ধ করতে যদি সফল হয়ে যায়, এইভাবে ডেডিকেশন নিয়ে আপনাদের জন্য কেউ লড়বে কিনা আমি জানি না, আমার জানা নাই। আমরা আমাদের জায়গা থেকে ষড়যন্ত্র মোকাবেলা করার চেষ্টা করছি। আপনাদেরকে বলবো, প্রত্যেকের জায়গা থেকে আমরা 6 লাখ শিক্ষক, কমপক্ষে হলেও আমরা 4 লাখ সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। আমরা 4 লাখ যদি এটার বিরুদ্ধে প্রতিবাদ করি, সরকার পর্যন্ত আপনারা চলে যাবে, শীর্ষ মহল পর্যন্ত চলে যাবে। আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা এটাকে বয়কট করে, এটাকে আপনারা না পড়ে রিপোর্ট করে, পেজকে আনফলো করে দিয়ে, আপনার লেখনির মাধ্যমে বিভিন্ন ভাব আপনারা ইতিমধ্যে দেখেছেন, আপনারা এই কর্মসূচিগুলো পালনের মাধ্যমে আপনারা ইনকিলাবকে আপনারা একেবারেই আপনারা এটাকে মানে ভ্যালুলেস করে দিতে পারেন। এটা যদি করতে পারেন, তাহলে আমাদের পক্ষে হয়তো আন্দোলনের নেতৃত্ব দেওয়া সম্ভব হবে। না হলে যেভাবে চাল তারা বুনছে, জানি না এটা কতক্ষণ পর্যন্ত তাদের মোকাবেলা আমরা করতে পারবো। তবে এটুকু বলতে পারি, তাদের মস্তদের মধ্যে কাঁপন ধরে গিয়েছে, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। না হলে বাহাউদ্দিন সাহেবের মতো একজন সম্পাদক হয়ে আমার ব্যাপারে ডিসি সাহেবকে সে ফোন করতে পারতো না, হয়তো তিনি নিজে আমার বিরুদ্ধে এখানে কথা বলে তাকে বোঝাতে সক্ষম হয়েছে যেগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তো এই ছিল আর কি মানে আন্দোলনের ব্যাপারে। এর বাইরে যদি সাহেব জানার থাকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আজিজি ভাই। আমি আসলে আপনার কথাগুলো শুনছিলাম, আমি নিজেও একজন দর্শক শ্রোতা হয়ে গিয়েছিলাম, আপনার কথাগুলো যে আসলে পুরো ঘটনাটি বোঝার চেষ্টা করছিলাম। আসলে বেসরকারি শিক্ষকদের নিয়ে আমাদের সমাজে বা দেশে আসলে কথা বলার মানুষের খুবই অভাব। তো সেই জায়গা থেকে আসলে যারা কাজ করছেন তাদের কাজ করতে দেওয়া উচিত, কারণ বেসরকারি শিক্ষকরা আসলে অত্যন্ত অবহেলিত, মানবেতর জীবনযাপন করে, এটা আপনিও জানেন। আমি 6 বছর ধরে কাজ করছি, বিষয়টা আমিও অনুধাবন করি, এবং আমার মাঝে মাঝে আসলে খুব কান্না পায় যে এই বেসরকারি শিক্ষক যারা রয়েছেন তারা যে আসলে এতটা অবহেলিত। এই মানে তারা প্রবেশ পর্যায়ে জুনিয়র শিক্ষক 9,500 টাকা, সহকারী শিক্ষক 12,500 টাকা, এটা দিয়ে আসলে বর্তমান যুগে তারা কিভাবে চলেন, এটা আসলে আমি বুঝতে পারি না। যাই হোক আজিজি ভাই, অনেক অনেক ধন্যবাদ, খুব প্রাণবন্ত আলোচনা হয়েছে। অসংখ্য শিক্ষক আসলে যুক্ত হয়েছিলেন, তারাও আসলে খুব ভালো ভালো কমেন্টস করছেন। তো আমরা আরেকদিন ইনশাল্লাহ আলোচনা করব আপনার সঙ্গে। আপনি তো ঢাকায় আসবেন, তখন হয়তো আমরা আপনাকে আমাদের অফিসে নিয়ে এসে এই বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, সেটি হচ্ছে ইনকিলাব পত্রিকাটা কিন্তু মাদ্রাসা শিক্ষক কর্মচারীর টাকায় প্রতিষ্ঠিত হয়েছে। আমি সরকার, প্রশাসন, গোয়েন্দা, আপনারা আমাকে ট্যাগ করেন, আমি জানি, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই, এবং আমার ভিডিওগুলো আপনারা দেখেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা খোঁজ নেন, এই ইনকিলাব পত্রিকা কিন্তু বাহাউদ্দিন সাহেবের মালিকানার না। এই ইনকিলাব পত্রিকা বাহাউদ্দিন সাহেবের বাবা প্রতিষ্ঠিত করেছেন মাদ্রাসার সাধারণ শিক্ষকদের টাকা পয়সা দিয়ে। সুতরাং এই পত্রিকাকে বাহাউদ্দিন পরিবার কুক্ষিগত করেছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, জাতির কাছে অনুরোধ থাকবে, ইনকিলাব এটা মাদ্রাসার শিক্ষকদের, আপনার এটা তাদের পত্রিকা, এটা তাদের কাছে ফিরিয়ে দিন। আমাদের কাছে অনেক চাপ আসছে যে ইনকিলাব ভবন ঘেরাও করার জন্য, কর্মসূচি দেওয়ার জন্য চাপ আসছে যে আপনারা ইনকিলাবকে পুনরুদ্ধার করেন। আপনারা যে গাউসুল আজম ভবন রয়েছে, যে ইয়েটা রয়েছে, এটা তো শিক্ষক কর্মচারী, এটা তো বাহাউদ্দিনের বাবার না, এটা বাহাউদ্দিন তো দিয়ে যায় না, এটাকে উদ্ধার করার জন্য আপনারা কর্মসূচি দেন। এখন ইনকিলাব পত্রিকার আপনার এটা সবাই জানে যে ইনকিলাব পত্রিকা সাধারণ শিক্ষকদের টাকায়, কিন্তু মাওলানা মান্নান সাহেব কলা কৌশল করে এটাকে নিজের নামে করে নিয়েছেন, সাধারণ শিক্ষকদেরকে জিম্মি করেছেন, যারা মুখ খুলেছেন তাদের মুখ বন্ধ করে দিয়েছেন, যেমনটা এখন তারা চাচ্ছেন আমার মুখ বন্ধ করে দেওয়ার জন্য। সুতরাং আমি সরকারের কাছে আহ্বান জানাবো, এটা যাদের পত্রিকা তাদের হাতে এই পত্রিকা ফিরিয়ে দেন। গাউসুল আজম যে কমপ্লেক্স, এটা সাধারণ শিক্ষকদের কমপ্লেক্স, এটাকে বুক করছে বাহাউদ্দিন মুমতাজি গং মিলে, এটাকে তাদের কাছে ফিরিয়ে দেন।
আমাদের শিক্ষকদের কাছ থেকে তৃণমূল থেকে প্রচুর প্রচুর রিকোয়েস্ট আছে যে তাদের এই গাউসুল আজম ভবন এটাকে উদ্ধার করার জন্য, ইনকিলাব পত্রিকাকে উদ্ধার করার জন্য ঘেরাও কর্মসূচি দেওয়ার জন্য। ইনকিলাব যদি তাদের এই ষড়যন্ত্র যদি অব্যাহত রাখে, এই মিথ্যা এবং বিভ্রান্তিমূলক সংবাদ যদি প্রচার আপনার এবং আপনার প্রকাশ যদি অব্যাহত রাখে এবং শিক্ষকরা যদি ক্ষুব্ধ হয়, তাহলে হয়তো আমাদেরকে বাধ্য হয়ে ইনকিলাব অফিস হয়তো আমাদেরকে ঘেরাও করতে হবে, বাধ্য হয়তো আমাদেরকে হয়তো গাউসুল আজম অফিস হয়তো আমাদেরকে ঘেরাও করতে হবে। ধন্যবাদ। আজিজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। দীর্ঘ সময় আলোচনা করেছেন, 45 মিনিট পার হয়ে গেছে। আপনার প্রতি কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো এক সময় আপনাকে নিয়ে আলোচনায় আসবো। দর্শক যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সঙ্গে লাইভে যুক্ত ছিলেন, তাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আমার পক্ষ থেকে ডেইলি ক্যাম্পাস সহ সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ।